রিমলিকে মারতে গিয়ে সোমের কাছে ধরা পড়ে গেল পিসিমণি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সবাই যখন প্রতাপের বিয়ে নিয়ে হইহুল্লোড় করতে থাকে ঠিক তখনই ফোন এসেছে সোমের কাছে। সোমকে ফোন করেছে আর সোম তখন বলে আমি এক্ষুনি ফোনটা দিচ্ছি রত্নাকে। রত্না ফোনটা ধরে আর জানতে পারে তাকে এক্ষুনি বেরোতে হবে। এরপরই সোম বলে কি হচ্ছে, তুই এখন আবার কোথায় যাবি? রত্না বলে আরে আমাদের স্কুলে একটা ঘটনা হয়েছে, সেখানে তো একটা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। এরপর সেখানে যে দিদিমণি যাওয়ার কথা ছিল তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তো সেক্ষেত্রে আমাকে যেতে হবে। আর এটা শোনার পরেই প্রতাপ তো ভয় পেয়ে যায় আর ভাবে সর্বনাশ, এটা কি করে সম্ভব? যদি রত্না চলে যায় তাহলে তো পুরো প্ল্যানটাই মাটি হয়ে যাবে। না না, এটা কিছুতেই হতে পারে না। বাবা তুমি যেভাবেই হোক আটকানোর চেষ্টা করো। তখনই প্রতাপকে সান্ত্বনা দিতে শুরু করে দেয় রায় সাহেব আর বলে দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করতে পারি কিনা দেখি। এর মধ্যেই তখনই সোম বলে ঠিক আছে তুই তাহলে বেরিয়ে যা। কিন্তু রায় সাহেব বলে আরে আজকে আমার ছেলের বিয়ে বলে কথা, আর ভুবনপুরের প্রেসিডেন্ট সোমের বোন থাকবে না, সেটা কি হয় নাকি? তাই না না, এক কাজ কর, আমি তোকে বলছি রত্না তোকে যেতে হবে না, আমি তোর স্কুলে ফোন করে জানিয়ে দিচ্ছি, দে ফোন নাম্বারটা দে। কিন্তু সোম তখন বলে না ও যাবে, ভুবনপুরের প্রেসিডেন্টের বোন বলে ও কোনো কিছুতেই ছাড় পাবে না, এটা উচিত নয়। রত্না তুই বেরিয়ে পড়, আমরা সবাই এখানে আছি তো, আমরা সবাই সামলে নেব। কিন্তু প্রতাপ তখন বলে না না, রত্না গেলে কি করে হবে, এটা হবে না, রত্নাকে এই বিয়েতে থাকতেই হবে। এরপর পিসিমণি বুঝতে পারে প্রতাপ উত্তেজিত হয়ে যদি এখন সত্যিটা বলে দেয় বেফাস, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তাই পিসিমণি বলে তুই চুপ করবি। প্রতাপ বলে না না, এটা কি করে সম্ভব, আমি তো সবাইকে বলেছিলাম যে রত্না দাঁড়িয়ে থাকবে, আমি রত্নার সামনে অন্য মেয়েকে বিয়ে করব, আর রত্না যদি চলে যায় তাহলে তো সেটা হবে না। প্রতাপ বলে এইসব বলে না কোনো লাভ নেই, আমার বোন যাবেই, ওকে কেউ আটকাতে পারবে না। রত্না তুই বেরিয়ে পড়, তোকে দাঁড়াতে বারণ করলাম তো। এরপরেই প্রতাপ বলে না ও কোথাও যাবে না, ওকে ছাড়া আমি বিয়ের পিড়িতে বসবো না। তখনই সোম বলে আমার এক বোন যাচ্ছে ঠিকই, আর এক বোনের বিয়ে তোর সাথে, তুই যদি বেশি বাদরামও করিস না তবে কিন্তু এই সোম ছেড়ে কথা বলবে না। এরপর রত্না চলে যেতেই প্রতাপ কি করবে বুঝে উঠতে পারছে না। এরপর সোম তো দেখতে থাকে পার্বতী হলুদ বাটছে, কারণ একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তখনই পাত্রীর যে মামা ছিল সে এসে রায় সাহেবকে বলে আপনি যে কত বড় উপকার আমার করলেন রায় সাহেব, আপনাকে বলে বোঝাতে পারবো না। আজ তো আমি অনেক খুশি, আমার মা মরা ভাগ্নিটা দেখবেন ওর যেন একটু যেন ভালো থাকে মেয়েটা। আসলে ছোটোবেলায় তো বাবা মা মারা গেছে, অভাব অনেক কষ্টের মধ্যে আমি ওকে বড় করে তুলেছি, কিন্তু ওকে সেইভাবে সুখ দিতে পারিনি কোনোদিন। আপনাদের পরিবার, একান্নবর্তী পরিবার সবাই আছেন আপনারা, আমি চাই আমার ভাগ্নিটা খুব ভালো থাকুক। তখনই রায় সাহেব মনে মনে ভাবে এই বিয়ে তো হবেই না, পুরোটাই যে একটা নাটক, সেটা যদি তুমি বুঝতে পারতে তাহলে তো হয়েই যেত। এর মধ্যেই সোম বলে পারো, তোমার তো কষ্ট হচ্ছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে দাও, আমি হলুদটা বেটে দিচ্ছি। পার্বতী বলে আরে ধুর, এটা তো একটা মেয়েদের কাজ, তুমি পারবে না, তুমি সরে যাও, আমি পারবো। তখনই পার্বতীকে সোম বলে আরে তুমি এসব বলছো কেন, কাজের মধ্যে আবার ছেলে মেয়ে আছে নাকি, ওঠো ওঠো আমি করে দিচ্ছি। এই বলেই সোম বসে পড়েছে হলুদ বাটতে। সোম আর পার্বতীর ভালোবাসা দেখে লক্ষ্মীমা খুবই খুশি হয়। অন্যদিকে প্রতাপ বলে বাবা এই বিয়ে আমি কিছুতেই করব না, আমার ভালো লাগছে না, তুমি যেভাবেই হোক রত্নাকে আনার ব্যবস্থা করো। আর রত্না তো এখন একা আছে, আমি যদি আমার গুন্ডাগুলোকে পাঠিয়ে ওদেরকে নিয়ে ওনাকে নিয়ে আসার ব্যবস্থা করি তাহলেই তো হয়। তখন রায় সাহেব বলে একবার তো সেই চেষ্টা করেছিলিস, তার ফল কী হয়েছিল ভুলে গেছিস নাকি? শোন, এসব করে না কোনো লাভ হবে না, আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। তখনই পিসিমণি বলে আমিও তো সেটাই ভাবছি দাদা, কি করা যেতে পারে, লাস্টে যে এরকম কিছু হতে পারে এটা তো আমরা কল্পনাও করতে পারিনি, এই প্ল্যানটা তো আমাদের ভাবা ছিল না, তাই জন্যই তো যত অসুবিধা হচ্ছে। কিন্তু যেভাবেই হোক একটা ব্যবস্থা তো করতেই হবে, না হলে কিছুতেই কিছু হবে না। রায় সাহেব বলে কি করবি, কিছু কি ভাবলি? তখনই ঠিক করে যে কাউকে একটা কিছু খাইয়ে যেভাবেই হোক তাকে অসুস্থ করে দেবে, তারপরেই রত্নাকে খবর পাঠাবে, আর প্রিয় মানুষের কিছু হয়েছে শুনলে রত্না ছুটে আসবে, আর তখনই বিয়েটা হয়ে যাবে। প্রতাপ বলে বাহ পিসিমণি, তোমার তো দারুণ বুদ্ধি আছে, তুমি তো দারুণ বুদ্ধি অ্যাপ্লাই করছো। হ্যাঁ হ্যাঁ এটাই হোক, কিন্তু কাকে খাওয়াবে তুমি? ওই সোমের বোনেদের মধ্যে কাউকে, বা সোমকে খাইয়ে দাও। কিন্তু পিসিমণি বলেন না, সোমকে খাওয়ালে পার্বতী আর ওর বোনেরা মিলে ঠিক কিছু একটা ব্যবস্থা করে দেবে, এমন কাউকে খাওয়াতে হবে জিনিসটা যাতে সে খেলে অসুস্থ তো হবেই হবে,
আর তারপর সবাই মিলে তাকে নিয়ে চিন্তা করবে, আর সেটা হচ্ছে লক্ষ্মী বউ। তখনই প্রতাপ বলে, না না, এটা কি ঠিক হবে নাকি? নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য আমি আমার নিজের মাকে এসব ভুলভাল কিছু খাওয়াবো? এটা মনে হয় ঠিক হবে না পিসিমণি। তখনই রায় সাহেব বলে, সম্পর্কগুলোর সমীকরণ তুই মনে হয় ভুলে যাচ্ছিস, বুঝলি তো? পিসিমণি বলে, আরে বাবা না, আমি ভুলে যাচ্ছি না। লক্ষ্মী বউ তো আর বাচ্চা না, বাচ্চারা খেলে একটু সমস্যা হতো, কিন্তু লক্ষ্মী বউকে যেটুকু ডোজ দেওয়া হবে সে হসপিটালে গেলে সুস্থ হয়ে যাবে, তাই চিন্তা করবার কোনো কারণই নেই। তখন লক্ষ্মী বউয়ের কিছু হলে রায় সাহেব বলে, তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না, হ্যাঁ, আমি বলে দিলাম। পিসিমণি বলে, কিচ্ছু হবে না দাদা, তুমি একদম চিন্তা করো না। এরপরেই সবাইকে চা দিতে থাকে সোম আর পলাশ। তখনই পলাশকে সোম বলে, লক্ষ্মীমা কিন্তু চিনি খায় না, তাই এই কাপটা যাতে বোঝা যায় সেই ব্যবস্থাই করলাম। এরপরেই পিসিমণি এসে বলে, আরে পলাশ, সবাইকে চা দিচ্ছিস, দে আমাকেও একটু চা দে তো। এই বলে লক্ষ্মীমার কাপটাই তুলে নেয়। তখনই পলাশ বলে, পিসিমণি তুমি অন্য কাপ নাও, এটা তো মায়ের চিনি ছাড়া চা। তখন পিসিমণি বলে, আরে লক্ষ্মী বউয়ের চিনি ছাড়া চা নয়, আজকে একটু আমিও খেলাম, অসুবিধার কি আছে? এরপরেই পলাশ আর কিছু বলতে পারে না, সেই কাপের মধ্যে একটা ভুলভাল জিনিস মিশিয়ে দেয় পিসিমণি, আর বলে, এবারেই দেওয়ার পালা। তখনই সোমেশে বলে, আর তো চা নেই, তাহলে লক্ষ্মীমাকে কি দেবে? তখন পিসিমণি বলে, পলাশ এই নে তোর চা, তুই দিয়ে আয় তোর মাকে। আমি তোর মায়ের চা নিয়েছিলাম বলে মুখটা একদম একটুখানি হয়ে গেছে, যা যা গিয়ে লক্ষ্মী বউকে দিয়ে দে। এরপরেই পলাশ যখন আবারও চা নিয়ে যেতে যাবে, ঠিক তখনই রানী বলে, চা নিয়ে যাচ্ছেন? আমারও না মনটা একটু চা চা করছিল। এরপর রিমলি বলে, এই চাটা আমি খাবো, বলেই হাতে তুলে নেয়। তখনই রিমলির কথা শুনে তখন রানী বলে, আরে তুই আবার এখন চা খাবি নাকি? পার্বতী বলে, আমি তোমাকে বারণ করেছিলাম না রিমলি, তুমি চা খাবে না? তুমি তো দেখছি আমার কোনো কথা শুনবে না। তখনই লক্ষ্মীমা বলে, আচ্ছা ঠিক আছে, একটা দিন তো খাক না, অসুবিধার কি হয়েছে? পলাশ বলে, এটা তো চিনি ছাড়া মায়ের জন্য চা ছিল। তখনই লক্ষ্মীমা বলছে, আচ্ছা ঠিক আছে, ওর কাপে একটু চিনি দিয়ে দে, আর আমি একদিন চিনি দিয়ে চা খেলে কিছু হবে না। এরপরে রিমলি চাটা খেতে চায় না, যেহেতু চিনি ছাড়া চা ছিল, কিন্তু সবাই মিলে বলে, নিয়ে যখন ফেলেছো তখন এই চাটাই তোমাকে খেতে হবে, কিছু করার নেই। রিমলি সবার কথা শুনে চাটা খেয়ে নেয়, আর তারপরেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যা দেখার পরেই সবাই তো ভয় পেয়ে যায়, আর বলে, কি হলো মেয়েটার? রিমলি রিমলি বলে চিৎকার করতে থাকে। আর তখনই চলে এসেছে সোম। সোম এসে দেখে তার বোন অসুস্থ হয়ে গেছে। আসলেই পিসিমণি ভেবেছিল চাটা খাবে লক্ষ্মী বউ, আর তারপর সে অসুস্থ হয়ে পড়বে, কিন্তু ঘটনাটা পুরোটাই উল্টে গেছে। খেয়েছে রিমলি, আর সে তো সব থেকে ছোট, তাই তার শরীরের কষ্টটাও অনেক বেশি হতে থাকে। এরপর সোম এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করে। ডাক্তার যদিও পার্বতী, কিন্তু পার্বতী ক্লিনিকে নিয়ে যাবে বলে ঠিক করে, কারণ কিছু টেস্ট না করলে বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি ঠিক কী হয়েছে রিমলির।